পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের ভাইকে হত্যার অভিযোগে এক ভাইকে গ্রেফতার করল নিলামবাজার পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম তাজউদ্দিন। তবে ঘটনায় অভিযুক্ত অপর ভাই নিজাম উদ্দিন এখনও পলাতক রয়েছে। জানা গেছে, গত রবিবার দুপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাই তাজউদ্দিন ও নিজাম উদ্দিনের সঙ্গে তাদের অপর ভাই তাজেল হোসেনের বিবাদ বাধে। অভিযোগ, তাদের মায়ের সামনে তাজেল হোসেনকে হত্যা করা হয়। ঘটনার পর তাজউদ্দিন ও নিজাম উদ্দিন দুজনেই আত্মগোপন করে। অবশেষে বুধবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আত্মগোপন করে থাকা অবস্থায় তাজউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় নিলামবাজার পুলিশ। গ্রেফতারের পর অভিযুক্ত তাজউদ্দিনকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। সেখানে ক্রাইম সিন পুনর্নির্মাণ ও পরিদর্শন করা হয়। পাশাপাশি ভাতৃ হত্যায় ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত অপর ভাই নিজাম উদ্দিনকে গ্রেফতারের জন্য পুলিশ তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। ভাই আমি কৈছে নানি তোমাৰ মৰণ 10টা মাদাৰী মৰাৰ পিছত একটা পৰি বাজারিছড়া জিপির ছাগলমুয়া গ্রামের সামাজিক কর্মী তথা স্থানীয় বিজেপি বুথ সভাপতি বিকাশ ধরের নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়ে উত্তাল হয়ে উঠল পাথারকান্দি সমষ্টি। আজ পাথারকান্দি ও লোয়ারপোয়া বিজেপি মণ্ডলের যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদী র্যালিতে দলীয় পদাধিকারী সহ প্রায় 4 শতাধিক কর্মী সমর্থক অংশ নেন। মিছিলটি পাথারকান্দি সার্কেল কার্যালয়ে পৌঁছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে সার্কেল অফিসারের মাধ্যমে 5 দফা দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান করে। স্মারকপত্র প্রদানের পর পুনরায় প্রতিবাদ মিছিল নিয়ে পাথারকান্দি থানায় উপস্থিত হন। সেখানে করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেসের প্রাক্তন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীর ফেসবুক লাইভের মাধ্যমে করা উস্কানিমূলক ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্টকারী মন্তব্যের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দাখিল করা হয়। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরিত স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে যে গত 12 আগস্ট তারিখে বিকাশ দরকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। প্রায় 48 ঘন্টা অনুসন্ধানের পর বাজারিছড়া থানার অন্তর্গত যোগীছড়ার একটি পরিত্যক্ত ভবন থেকে তার ক্ষতবিক্ষত ও বিকৃত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মূল অভিযুক্ত আব্দুল হক ও তার সঙ্গীদের গ্রেফতার করলেও এই হত্যাকাণ্ডের পেছনে এক গভীর চক্রান্ত রয়েছে বলে দাবি করা হয়েছে। স্মারকপত্রে মূলত 5টি দাবি উত্থাপন করা হয়। We want justice. 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 We want justice. Bangladeshi Hushiyar. 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 Bangladeshi Hushiyar. 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 Bangladeshi go back. Go back. Go back. Bangladeshi go back. Go back. Go back. Bangladeshi go back. Go back. Go back. We want justice. 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 We want justice. 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 We want justice. 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 We want justice. বিকাশের হত্যাকাণ্ডের ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। বিকাশের হত্যাকাণ্ডের ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। বিকাশের হত্যাকাণ্ডের ফাঁসি চাই। ফাঁসি চাই। ফাঁসি চাই। We want justice. 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 We want justice. 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 Bangladeshi
বাংলাদেশি হুঁশিয়ার একাত্তরের হত্যাকাণ্ডের ফাঁসি চাই একাত্তরের হত্যাকাণ্ডের ফাঁসি চাই একাত্তরের হত্যাকাণ্ডের ফাঁসি চাই হয় এই দুয়ার 16 তারিখের পরা রেগুলার আমার করিমগঞ্জ লোকসভা নির্বাচনত আগতে কংগ্রেসের টিকটর পরা খেলিছিল মোহাম্মদ হাফিজ রশিদ চৌধুরী এই যিনি আমার বিকাশ দৰৰ মাৰ্ডাৰ হোৱাৰ পিছত যি বক্তব্যগুলা ছ'চিয়েল মিডিয়াৰ ওচৰত দি আছে যিটোৱে গোটেই মানুহবিলাকৰ অন্তৰৰ পৰা এটা সিম্পেথি জাগি আছে যে এমন সিম্পেথি জাগি আছে যে সাম্প্রদায়িক সিম্পেথি হওয়ার এই ধরনের ইঙ্গিত দি আছে তাই আমি আপনার ওচৰত এটা এফআইআর দিছোঁ যে ছ'চিয়েল মিডিয়াৰ মাৰফতত এই মানুহজনে আকৌ এইরকম ডিস্টার্ব দিব না আকৌ আপুনি ইনভেষ্টিগেশ্যন কৰিব পাৰে আমি ফেচবুকত তাৰ ডিটেইলছ নম্বৰবিলাক আমি দি দিছোঁ আপোনাক ব্যানারটা দেখা যায় বহু জায়গা বড় করো হইছে We want জাস্টিস পাথারকান্দি বিধানসভার অন্তর্গত 168 নং বুথের বুথ সভাপতি সম্মানিত বিকাশ ধর ওনাকে গত 12ই আগস্ট উনি ঘর থেকে নিখোঁজ হয়েছিলেন। 14 তারিখ ওনার মৃতদেহ পাওয়া যায় যোগীছড়া জায়গাতে। তখনই তার মৃতদেহ দেখার পরে সমগ্র বাজারিছড়া এরিয়া তথা পাথারকান্দি অঞ্চলের জনগণ তথা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ওনাকে যেভাবে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল এই আঘাতগুলোর উপর প্রতিটি মানুষের একটা প্রশ্নবোধক জেগেছে। তাই আমরা আজকে প্রশাসনের কাছে আমরা পাথারকান্দি সিডিসির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট আমরা একটা মেমোরেন্ডাম দাখিল করেছি। ওই মেমোরেন্ডাম আমরা উল্লেখ করেছি প্রশাসনের মাধ্যমে দোষী 6 জন এখন পর্যন্ত আটক করেছেন। আমরা খবর পাই শুনতে পাই যে এখনও যারা এই খুনের সঙ্গে জড়িত তাদেরকে এখনও ধরা হয়নি বলে আমরা শুনেছি। তাই আমরা প্রশাসনের কাছে আমরা আজকে লিখিতভাবে একটা মেমোরেন্ডাম লয়েরপা মণ্ডল এবং পাথারকান্দি মণ্ডলের কার্যকর্তারা মিলে আমরা এখন দিয়ে এসেছি। এরপর আমরা এখন পাথারকান্দি থানাতেও একটি এফআইআর দিয়েছি। এই এফআইআরের কারণটা আমার এখানে বক্তারা যেভাবে বলেছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এই যে বিকাশ দরের ঘটনা এবং 2 বছর আগে আমাদের লয়েরপা বাগানের একটা ছেলের ঘটনা, আর কয়েক বছর আগে নূরখা গ্রামে একটা ঘটনা, কয়েক বছর আগে পাথারকান্দিতেও একটা ঘটনা। সেই সময় এই ঘটনা ঘটার পরে ঘটনার পরবর্তী যে ছবিটা ছিল আজকের দিনে এই ছবি নেই। তার জন্য আমি সবাইকে আমরা কার্যকর্তা এবং জনগণকে আমরা ধন্যবাদ জানাই এবং প্রশাসনকেও ধন্যবাদ জানাই। অতি অল্প সময়ের মধ্যে দোষীদেরকে ধরে সবাইকে একটা দক্ষিণ মোহনপুরে যুবক হত্যা মামলায় 2 সহোদর ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে কাছাড়ের অ্যাডিশনাল সেশন জাজ কিরণলাল বৈষ্ণবের আদালত। সাজাপ্রাপ্তরা হলেন হোসেন আহমেদ লস্কর ও হাসান আহমেদ লস্কর। দুজনেই দক্ষিণ মোহনপুর প্রথম খণ্ডের বাসিন্দা। 2022 সালের 28 অক্টোবর আব্দুল আলিম লস্করের উপর হামলার অভিযোগ ওঠে 2 ভাইয়ের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 30 অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর মৃতের দাদা আব্দুল খালিক লস্কর সোনাই থানায় মামলা দায়ের করেন। অভিযোগ ছিল বাড়িতে প্রথম বৎসর পর 2 ভাই ফের সেখানে গিয়ে আব্দুল আলিমের উপর দাও ও কাঠের টুকরো দিয়ে হামলা চালায়। পরে ধান খেতে পালানোর সময়ও তাকে ধাওয়া করে মারধর করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত দুজনকেই দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির 302-34 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকে 5,000 টাকা জরিমানা করা হয়। জরিমানা অন্যাদায়ে আরও 6 মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
গাড়ি প্রেমীদের জন্য অত্যধিক সুখবর বয়ে নিয়ে আনলো করিমগঞ্জের কেজে বাজাজ কোম্পানি। এখানে আপনারা পাচ্ছেন বাজাজ কোম্পানির সর্বাধুনিক মোটরসাইকেলের বিশাল সম্ভার, দক্ষ সার্ভিস, 100% খাঁটি স্পেয়ার পার্টস, নির্ভরযোগ্য বিক্রয়ের প্রতিষ্ঠান। যদি আপনারা নগদে মোটরসাইকেল কেনেন তাহলে আপনারা পাচ্ছেন নগদ মূল্যের উপর 3000 টাকা ছাড়, পাশাপাশি বিনামূল্যে পাবেন 3 লিটার পেট্রোল, পুরোপুরি বিনামূল্যে 2টি হেলমেট সহ অন্যান্য উপহার। অদল বদলের সুযোগও রয়েছে, তাই সুযোগ নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কেজে বাজাজ, জে ফিলিং স্টেশনের নিকটে, মোবারকপুর, শ্রীভূমি, আসাম। আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার 9101108401। শক্তি, কর্মদক্ষতা ও বিশ্বাসের অন্য নাম কেজে বাজাজ, শ্রীভূমির অন্যতম প্রতিষ্ঠান। বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দল থেকে পদত্যাগ করার পরও দল বিরোধী কার্যকলাপের অভিযোগে 6 বছরের জন্য সাসপেন্ড করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিলচর জেলা কংগ্রেস কমিটির প্রাক্তন সহ-সভাপতি শামসুর রহমান চৌধুরী ওরফে জন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন। জন চৌধুরীর দাবি, গত 29 মার্চ বিধানসভা নির্বাচনের আগে তিনি কংগ্রেস দল থেকে পদত্যাগ করেন। জেলা কংগ্রেস কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তাকে তার গ্রহণপত্রও দেওয়া হয়েছিল বলে জানান তিনি। এরপরও তাকে নির্বাচনে দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে দাবি করেন জন চৌধুরী। তিনি আরও দাবি করেন, গৌরব গগৈ যে 14 জনকে সাসপেন্ড করেছেন তাদের মধ্যে 12 জনই বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দল ত্যাগ করেছিলেন। এই ঘটনায় প্রশ্ন তুলে জন চৌধুরী বলেন, নির্বাচনের আগেই যদি তিনি দল থেকে পদত্যাগ করে থাকেন তাহলে কিভাবে তার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হলো তা কংগ্রেস নেতৃত্বকে স্পষ্ট করতে হবে। সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। সাংবাদিক সম্মেলনে গৌরব গগৈর রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা করেন জন চৌধুরী। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় সরব হয়েছে বরাক উপত্যকার বিভিন্ন মহল। বিদ্যালয়টি রক্ষার দাবিতে কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা সমিতির আহ্বানে আজ বিশেষ সাংবাদিক সম্মেলনে সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা সমিতির সভাপতি তপন দাস, বিশিষ্ট সমাজসেবী প্রসঞ্জিৎ দেব, পড়ুয়াদের অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকরা। বক্তারা বলেন, একটি বিদ্যালয় শুধু একটি ভবন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে শত শত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ও শিক্ষার অধিকার। তাই কোনোভাবেই আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হতে দেওয়া উচিত নয়। বিদ্যালয়টি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে দাবি জানান তারা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানটি চালু রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এই যে একটা প্রেস মিট, সেখানে আজ যুক্ত হওয়ার একটাই মাত্র কারণ যে আমরা সকলে জানি যে কোনো কেন্দ্রীয় সরকারের চালাতন যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো আনতে গেলে অনেক পরিশ্রমের দরকার হয় এবং এই কেন্দ্রীয় বিদ্যালয় যেটা আসাম ইউনিভার্সিটি চালাচ্ছে আজকের দিনে, এটা আনতে অনেক আন্দোলন হয়েছে, অনেক দাবি দাবার পর এটা এসছে। আমরা সকলে জানি যে আজকের দিনে বরাক উপত্যকায় মাত্র 9টি কেবি রয়েছে। 9টি এর মধ্যে 7টি আছে আমাদের কাছাড় জেলায়, 2টি আছে শ্রীভূমিতে এবং হাইলাকান্দি আজ পর্যন্ত কেবি পাইনি। আমরা অনেক সংঘর্ষ করে একটা কেবি পেয়েছি এই অঞ্চলের জন্য। বিশেষ করে দুটো সমষ্টি উল্লেখ করতে হয়, কোথায় আপনার ধলাই এই অঞ্চলটা যেটা আয়রমারা সোনাচড়া এলাকা পড়ে সম্পূর্ণ এলাকা, এবং আরেকটা এলাকা যেটা উপকৃত হয় বড়খোলা সমষ্টির চাপলা এলাকা। এই দুটো এলাকার অনেক বাচ্চা কাচ্চা কচিকাচারা এখানে পড়াশোনা করে। আজকের দিনে এই স্কুলটা বন্ধ করার যদি একটা লজিক, ভালো যদি একটা কারণ যদি মানে কর্তৃপক্ষ দেখাতে পারতেন তাহলে আমরা মেনে নিতাম। আমরা সকলে জানি যে একটা স্কুল কোন সময় বন্ধ হয়, যখন সেখানে ভালো ফলাফল হচ্ছে না, পড়াশোনা ভালো হচ্ছে না, অথবা যদি আমরা দেখতে পারি টিচার নেই বা ছাত্র নেই। কিন্তু এই কেবির জন্য কিন্তু এরকম কোনো অজুহাত আমাদেরকে দেওয়া হয়নি। সুচ্চা বলা হয়েছে যে আর্থিকভাবে এই কেবি নাকি চালানো যাচ্ছে না, যেটা দাদা বলেছেন একটু আগে সভাপতি মহাশয়, এই যে কমিটি, যে বাকি কেবি যদি চলতে পারে তাহলে এটা কেন চলতে পারবে না? এটা তো কোনো নিয়ম যে অন্য কোনো নিয়ম সেটা নয়।
আমরা সকলে জানি কেন্দ্রীয় বিদ্যালয়, অধিকাংশ কেন্দ্রীয় বিদ্যালয় সরকারি, যেটা কেন্দ্রীয় শাসিত, যেগুলো কেন্দ্রীয় সরকার যেগুলো চালায় সংস্থা, সেগুলোকে চালানোর জন্য দেওয়া হয়। যেমন রেলওয়ে চালাচ্ছে কতগুলো কেবি, ওএনজিসি চালায় কেবি। আমরা দেখেছি যে এরকম করে দেওয়া হয়। আসাম ইউনিভার্সিটিতে একটা কেবি দেওয়া হয়েছে এবং এই কেবি দেওয়ায় অত্যন্ত ভালো হয়েছে এই এলাকার গরিব ছাত্রছাত্রীদের জন্য।